আমরা যদি একটু কল্পনা করি, মানে একটা অত্যন্ত সুরক্ষিত মধ্যবিত্ত পরিবারের ফ্ল্যাট, বাবা মা দুজনেই পেশায় সফল দন্তচিকিৎসক। তো রাতের খাওয়া শেষ করে সবাই ঘুমোতে গেছেন। বাবা মা পাশের ঘরেই ঘুমাচ্ছেন, আর মাঝখানে দেওয়ালের ঠিক ওপাশে, মানে নিজের শোবার ঘরেই খুন হয়ে যায় মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরী। আরুষি তালুয়ার ২০০৮ সালের সেই অভিশপ্ত রাত। হ্যাঁ, আরুষি। পরের দিন সকালে পুলিশ আসে, কিন্তু তারা খুনের কোনো অস্ত্র পায় না। জোর করে ফ্ল্যাটে ঢোকার কোনো প্রমাণও তারা পায় না। স্বাভাবিকভাবেই তাদের প্রথম সন্দেহ গিয়ে পড়ে নিখোঁজ পরিচারকের ওপর। পরিচারক হেমরাজ, কারণ সে তখন নিখোঁজ ছিল। ঠিক, কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপারটা ঘটে ঠিক তার পরের দিন। সেই একই বিল্ডিংয়ের ছাদ থেকে উদ্ধার হয় ওই পরিচারক হেমরাজের পচনশীল মৃতদেহ। আজ আমরা এই গভীর অনুসন্ধানে আধুনিক ভারতের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী এবং বিভ্রান্তিকর একটি লকড রুম মিস্ট্রি বা বদ্ধঘরের রহস্য নিয়ে আলোচনা করব। এই জোড়া খুনের ঘটনা ১৮ বছর পার হয়ে যাওয়ার পরেও, মানে আজও আমাদের বিচার এবং তদন্ত ব্যবস্থার দিকে একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিচ্ছে। হ্যাঁ, আর এই ঘটনাটি কিন্তু কেবল একটি অমীমাংসিত রহস্য নয়, এটি আসলে একটি কাঠামোগত ব্যর্থতার চূড়ান্ত দলিল। আমাদের হাতে থাকা নথিপত্র আর তদন্তের রিপোর্টগুলো যদি আমরা বিশ্লেষণ করি, তবে দেখা যাবে এটি শুধু কে খুন করেছে তার গল্প নয়। মানে এটা পুরো সিস্টেমের একটা চরম ব্যর্থতা, তাই না? একদম। কিভাবে একটি দেশের পুরো পুলিশ ব্যবস্থা, ফরেনসিক বিভাগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, মিডিয়া এবং নিম্ন আদালত, মানে সবাই মিলে সত্যকে একটু একটু করে ধ্বংস করেছে, এটি তার একটি ভয়ঙ্কর উদাহরণ। আচ্ছা, তদন্তের একদম প্রথম দিন থেকে শুরু করা যাক। ২০০৮ সালের মে মাস, উত্তরপ্রদেশের নয়ডার জলবায়ু বিহার। আরুষির মৃতদেহ পাওয়ার পর প্রথম দিন উত্তরপ্রদেশ পুলিশ ঠিক কী করল? তারা তো অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে ধরে নিল যে পরিচারক হেমরাজই এই খুন করেছে। কারণ তাদের কাছে একটা খুব সাধারণ হিসাব ছিল, যে পালিয়েছে সেই অপরাধী। হ্যাঁ, কিন্তু আমার সবচেয়ে বড় প্রশ্ন হল, কিভাবে একটি পুরো পুলিশ বাহিনী, যারা একটা খুনের তদন্ত করতে এসছে, তারা ওই একই বাড়ির ছাদে একটা মৃতদেহ খুঁজে পেতে ব্যর্থ হল? মানে আমি নথিতে পড়ছিলাম ছাদে যাওয়ার সিঁড়িতে নাকি রক্তের দাগ ছিল। তা সত্ত্বেও কেন তারা ছাদের তালাটা ভাঙার প্রয়োজন মনে করল না? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয় হল পুলিশের গাফিলতি। এই জায়গাটাতেই তদন্তের সবচেয়ে বড় এবং অপূরণীয় ক্ষতিটা হয়েছিল। ফরেনসিক বিজ্ঞানে গোল্ডেন আওয়ার বা সুবর্ণ সময় বলে একটি কথা আছে। আচ্ছা, মানে অপরাধ ঘটার ঠিক পরের সময়টা? হ্যাঁ, অপরাধ ঘটার পর প্রথম ৪৮ ঘণ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু সেই সকালে আরুষিদের ফ্ল্যাটে পুলিশ যা করেছিল তা ছিল চরম অপেশাদারিত্বের নমুনা। তারা ছাদের তালা ভাঙেনি, কারণ তারা ভেবেছিল চাবি তো পরেই পাওয়া যাবে, তালা ভেঙে কি হবে। তারা পুরো ক্রাইম সিন বা ঘটনাস্থলটিকে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছিল। অরক্ষিত মানে ঠিক কি? আমি শুনেছি সেখানে নাকি বাইরের মানুষজন অবাধে ঘুরে বেড়াচ্ছিল, এটা কি সত্যি? বিষয়টা এর চেয়েও ভয়ঙ্কর। পুলিশ মৃতদেহ উদ্ধারের পর ফ্ল্যাটটি সিল করেনি। আত্মীয় স্বজন, প্রতিবেশী, রাজনীতিবিদ আর সংবাদ মাধ্যমের অসংখ্য মানুষ সেই ফ্ল্যাটে, মানে এমনকি যে ঘরে খুন হয়েছে সেই ঘরেও অবাধে যাতায়াত করেছে। আরুষির বিছানার চাদর বদলে ফেলা হয়েছিল, মেঝে পরিষ্কার করা হয়েছিল। দাঁড়ান, মেঝে পরিষ্কার করা হয়েছিল? একটা ক্রাইম সিনকে সুরক্ষা দেওয়া এতটা জরুরি কেন, সেটা একটু বুঝিয়ে বলা দরকার। ক্রাইম সিন বা ঘটনাস্থলটিকে আমরা একটা ভেজা মেঝের উপর পড়া কাদার ছাপের মতো চিন্তা করতে পারি। চমৎকার একটা তুলনা। যদি সাথে সাথে জায়গাতে ঘিরে ফেলা হয়, তবে ঠিক বোঝা যাবে ওই ছাপটা কার জুতোর। কিন্তু পুলিশের জন্য অপেক্ষা করার সময় যদি ১৫ জন প্রতিবেশীকে ওই একই জায়গায় হেঁটে বেড়াতে দেওয়া হয়, তবে ওই পায়ের ছাপটা তো একটা কাদামাখা জঞ্জালে পরিণত হবে। তখন আর প্রমাণ করা সম্ভব নয় যে প্রথম ছাপটা কে ফেলেছিল। আরুষিদের বাড়িতে ঠিক এটাই ঘটেছিল, তাই না? একদম নিখুঁত একটা উদাহরণ দিয়েছেন। আর এই কারণেই পুলিশের প্রথম দিনের ব্যর্থতা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। শুধু যে মেঝেতে মানুষের পায়ের ছাপ পড়েছিল তা নয়, ছাদের দেওয়ালে একটি রক্তাক্ত হাতের ছাপ ছিল, যা পুলিশ সঠিকভাবে সংরক্ষণ করতে পারেনি। মানে ফরেনসিক প্রমাণগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল। হ্যাঁ, ফরেনসিক পরীক্ষার জন্য সংগ্রহ করা নমুনাগুলো পুরোপুরি দূষিত হয়ে গিয়েছিল। যখন পরের দিন অন্য এক প্রাক্তন পুলিশ কর্মকর্তার পরামর্শে ছাদের তালা ভাঙা হলো এবং হেমরাজের মৃতদেহ পাওয়া গেল, তখন তদন্তের প্রাথমিক থিওরি পুরোপুরি ভেঙে পড়ল। যাকে পুলিশ হন্যে হয়ে খুঁজছে, সে নিজেই ওই বাড়ির ছাদে খুন হয়ে পড়ে আছে।
মানে এটা তো একটা দুঃস্বপ্ন। ঠিক তাই। এর মানে হল উত্তরপ্রদেশ পুলিশ নিজেদের এই চরম অযোগ্যতা ঢাকার জন্যই তখন দিশেহারা হয়ে পড়ে, মানুষের ক্ষোভ বাড়তে থাকে, আর অবশেষে বাধ্য হয়ে মামলাটি চলে যায় ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। সিবিআই আসার পর তো বিষয়টা জাদুর মতো সমাধান হয়ে যাওয়ার কথা, কারণ তারা দেশের সবচেয়ে দক্ষ সংস্থা। অথচ আমাদের সোর্সগুলো বলছে সিবিআই যখন তদন্ত শুরু করল তখন তাদের হাতে শক্ত কোনো প্রমাণই ছিল না। থাকবে কি করে? প্রথম দিনেই তো সব প্রমাণ নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, ফলে তাদের নির্ভর করতে হয় বিভিন্ন তত্ত্ব বা থিওরির ওপর। সিবিআই মূলত ৩টি তত্ত্ব দাঁড় করিয়েছিল। প্রথমটি বাবা মায়ের সম্পৃক্ততা, দ্বিতীয়টি হেমরাজ সহ অন্যান্য পরিচারকদের যোগসাজিশ এবং তৃতীয়টি বাইরের সম্পূর্ণ অজ্ঞাত কোনো আততায়ী। এবং এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার, সিবিআই এর প্রথম তদন্তকারী দলটি কিন্তু বাবা মায়ের ওপর ফোকাস করেনি। তাই নাকি? তাহলে কাদের সন্দেহ করেছিল তারা? তাদের সন্দেহ ছিল হেমরাজের বন্ধু এবং অন্যান্য পরিচারকদের ওপর। তাদের প্রাথমিক তত্ত্ব ছিল ওই রাতে হেমরাজের ঘরে হয়তো অন্য পরিচারকরা এসেছিল, সেখানে মদ্যপান এবং বচসা হয়, এবং তার জেরেই এই জোড়া খুন সংঘটিত হয়। আচ্ছা, এই পরিচারকদের কাছ থেকে সত্যিটা বের করার জন্য তো নার্কো অ্যানালাইসিস বা ট্রুথ সিরাম পরীক্ষা করা হয়েছিল, তাই তো? পলিগ্রাফ টেস্টও করা হয়েছিল। হ্যাঁ, করা হয়েছিল। আমার খটকা লাগছে ঠিক এই জায়গাটাতে। আধুনিক বিজ্ঞান ব্যবহার করে যদি কেউ ঘোরের মধ্যে সত্যি কথাও বলে দেয়, তাহলে সেই তদন্ত মুখ থুবড়ে পড়ল কেন? যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি তবে এর কারণটা বুঝতে পারব। ভারতের আইনি ব্যবস্থায় এর একটি জটিল দিক রয়েছে। নার্কো অ্যানালাইসিস শুনতে যতটা জাদুকরী মনে হয়, আইনি দৃষ্টিকোণ থেকে এটি ততটাই দুর্বল। ভারতের সংবিধানে সেলফ ইনক্রিমিনেশন বা নিজেকে নিজে ফাঁসানোর বিরুদ্ধে একটি অধিকার দেওয়া আছে। মানে আর্টিকেল 20 ক্লজ 3 এর কথা বলছেন? একদম ঠিক। আপনি কাউকে জোর করে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়াতে পারবেন না। অর্থাৎ কেউ যদি ট্রুথ সিরামের প্রভাবে স্বীকারও করে যে সে খুন করেছে, আদালত সেটা মানবে না। না, মানবে না। এই স্বীকারোক্তির কোনো আইনি ভিত্তি নেই, যদি না সেই তথ্যের উপর ভিত্তি করে কোনো বাস্তব প্রমাণ বা বস্তু উদ্ধার হয়। একটু বুঝিয়ে বলবেন? ধরুন কেউ ঘোরের মধ্যে বলল, আমি খুনের ছুরিটা বাগানে লুকিয়ে রেখেছি। এখন পুলিশ যদি বাগানে গিয়ে সত্যিই ছুরিটা পায়, তবে ওই ছুরিটা আদালতে প্রমাণ হিসেবে গ্রাহ্য হবে, কিন্তু তার ড্রাগ প্রভাবিত স্বীকারোক্তিটা নয়। সিবিআই এর প্রথম দলের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল এখানে। ও, বুঝতে পেরেছি। তারা নার্কো টেস্ট করেছিল ঠিকই, কিন্তু খুনের কোনো অস্ত্র, রক্তমাখা কাপড় বা অন্য কোনো বস্তুগত প্রমাণ তারা ওই পরিচারকদের কাছ থেকে উদ্ধার করতে পারেনি। একদমই তাই। আর ঠিক এই কারণেই সিবিআই এর প্রথম দল ব্যর্থ হওয়ার পর নতুন একটা দল তদন্তভার নেয়, এবং তারা পুরোপুরি 180 ডিগ্রি ঘুরে গিয়ে বাবা মায়ের দিকে ফোকাস করে। আচ্ছা, তাদের যুক্তি কি ছিল? তাদের যুক্তি ছিল, যেহেতু বাইরের কেউ ভেতরে ঢোকার কোনো প্রমাণ নেই, তাই ঘরের ভেতরে থাকা মানুষগুলোই এই কাজ করেছে, অর্থাৎ ডাক্তার রাজেশ এবং নূপুর তালওয়ার। কিন্তু একটু থামুন। একজন বাবা মা তাদের নিজেদের 13 বছরের সন্তানকে এতটা নির্মমভাবে খুন করবে, এর পেছনে তো একটা খুব শক্ত মোটিভ বা উদ্দেশ্য থাকতে হবে। সিবিআই কি সেই উদ্দেশ্যটা প্রমাণ করতে পেরেছিল? এটাই এই মামলার সবচেয়ে দুর্বল দিক। সিবিআইয়ের দ্বিতীয় দলটি কোনো প্রত্যক্ষ প্রমাণ বা খুনের অস্ত্র হাজির করতে পারেনি। তারা পুরো মামলাটি সাজিয়েছিল পরিস্থিতিগত প্রমাণ বা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে। পরিস্থিতিগত প্রমাণ মানে ঠিক কী রকম? তাদের দাবি ছিল ফ্ল্যাটের ইন্টারনেট রাউটার নির্দিষ্ট কিছু সময়ে অন অফ হয়েছে, বাবা মায়ের বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে, ক্রাইম সিনের কিছু জিনিস এমনভাবে গোছানো ছিল যা কেবল ভেতরের কেউ করতে পারে। এছাড়া খুনের ধরন দেখে তারা ধারণা করেছিল এটা গল্ফ ক্লাব দিয়ে করা হয়েছে, যা রাজেশ তালওয়ারের কাছে ছিল। পরিস্থিতিগত প্রমাণ বিষয়টা সাধারণ মানুষের কাছে একটু ধোঁয়াশাপূর্ণ মনে হতে পারে। আমি যদি বিষয়টা একটু সহজ করে বলি, ধরুন পরিস্থিতিগত প্রমাণ হলো এমন, আপনি দেখলেন একজন মানুষ করিডোর দিয়ে হেঁটে আসছে এবং তার হাতে একটা ভেজা ছাতা। আপনি ধরে নিলেন বাইরে বৃষ্টি হচ্ছে এবং লোকটি বৃষ্টিতে ভিজে এসেছে। লজিক্যাল অনুমান। হ্যাঁ, কিন্তু আপনি তো তাকে বৃষ্টিতে ভিজতে দেখেননি। এমনও তো হতে পারে সে ছাতাটা বাথরুমের কলে ধুয়ে নিয়ে আসছে।
সিবিআই নিম্ন আদালতে এই ভেজা ছাতা দেখেই দাবি করল যে বাইরে বৃষ্টি হয়েছে, অর্থাৎ বাবা মা খুন করেছে। কিন্তু তারা আসলে খুনের ঘটনাটি ঘটতে দেখেনি বা অকাট্য কোনো প্রমাণ দিতে পারেনি। এই তুলনাটা একদম সঠিক। সিবিআইয়ের তদন্ত রিপোর্টটি ছিল মূলত বেশ কিছু অনুমানের একটি শিকল। তারা মনে করেছিল যেহেতু অন্য কোনো সম্ভাবনা পাওয়া যাচ্ছে না, তাই এই অনুমানগুলোই একমাত্র সত্য। কিন্তু আমি তো এখানেই আটকে যাচ্ছি। এখানেই বিষয়টা সবচেয়ে কৌতুকোদ্দীপক হয়ে ওঠে। এই একই তদন্ত রিপোর্ট আর একই পরিস্থিতিগত প্রমাণের ওপর ভিত্তি করে ২০১৩ সালে গাজিয়াবাদের সিবিআই বিশেষ আদালত আরুষির বাবা মা দুজনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সমাজের প্রতিষ্ঠিত দুজন চিকিৎসক রাতারাতি খুনি হয়ে জেলে চলে যান। হ্যাঁ, ২০১৩ সালের রায়টা বেশ আলোড়ন তুলেছিল। আবার ২০১৭ সালে ঠিক সেই একই ফাইলের ওপর ভিত্তি করে এলাহাবাদ হাইকোর্ট তাদের বেকসুর খালাস করে দেয়। একই প্রমাণ, একই নথি, অথচ দুটো আদালতের সম্পূর্ণ বিপরীত দুটো রায়। বিচার ব্যবস্থা কি এভাবেই কাজ করে? এই আপাত অসঙ্গতির পেছনে রয়েছে ফৌজদারি আইনের একটি খুব মৌলিক ভিত্তি, যাকে ইংরেজিতে বলা হয় বিয়ন্ড রিজনেবল ডাউট বা যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে। ২০১৩ সালে নিম্ন আদালত বা ট্রায়াল কোর্টের বিচারক ওই পরিস্থিতিগত প্রমাণের শিকলটাকে সম্পূর্ণ বলে ধরে নিয়েছিলেন। তিনি অত্যন্ত আবেগময় ভাষায় রায়ে লিখেছিলেন যে বাবা মায়ের আচরণ সন্দেহজনক। আচ্ছা, গিয়ে পুরো বিষয়টি বিশ্লেষণ করে। হাইকোর্টের লেন্সটা ঠিক কেমন ছিল? মানে তারা কি দেখল যা নিম্ন আদালত দেখেনি? হাইকোর্ট অত্যন্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করে যে সিবিআইয়ের সাজানো প্রমাণের শিকলটি আসলে ভাঙা। যখন কেউ পরিস্থিতির ওপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করতে চায়, তখন সেই পরিস্থিতিগুলোকে এমন হতে হবে যেন অভিযুক্ত ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তির অপরাধ করার সম্ভাবনা না থাকে। অর্থাৎ অন্য কোনো সন্দেহ থাকা যাবে না। একদম। কিন্তু এই মামলায় বাইরের লোক ঢোকার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়নি। সিবিআই বাবা মায়ের বিরুদ্ধে সন্দেহের ঊর্ধ্বে গিয়ে কোনো অকাট্য প্রমাণ দাখিল করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। আইন এটা বলে না যে হয়তো তারা খুন করেছে। আইন বলে তারাই যে খুন করেছে তার শতভাগ প্রমাণ কোথায়। যখন প্রমাণ থাকে না, তখন অভিযুক্তরা বেনিফিট অফ ডাউট বা সন্দেহের সুবিধা পায়। মানে আদালত বাবা মাকে এই কারণে খালাস দেয়নি যে তারা প্রমাণিত নির্দোষ, বরং আদালত তাদেরকে খালাস দিয়েছে কারণ সিবিআই তাদের দোষী প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। একদম ঠিক বলেছেন। কিন্তু আদালত হয়তো প্রমাণ ছাড়া রায় দেয় না, তবে আমাদের সমাজ তো বিচার করার জন্য প্রমাণের অপেক্ষা করে না। আর এই মামলাটি সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ, কারণ আদালত রায় দেওয়ার অনেক আগেই তো মিডিয়া বিচার সম্পন্ন করে ফেলেছিল। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই মামলার সবচেয়ে বিতর্কিত দিকটাই হল মিডিয়ার ভূমিকা। আরুষি হত্যা মামলাটি ভারতীয় সাংবাদিকতার ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়গুলোর একটি। এই মিডিয়া ট্রায়াল শুধুমাত্র যে জনমত গঠন করেছিল তা নয়, এটি পুরো তদন্ত প্রক্রিয়াকে ধ্বংস করে দিয়েছিল। আমি তো নথিপত্রে দেখেছি কিছু টেলিভিশন চ্যানেল নিজেদের স্টুডিওতে রীতিমতো 3D অ্যানিমেশন তৈরি করে দেখাচ্ছিল কিভাবে খুনটা হতে পারে। হ্যাঁ, ভাবা যায়। একটা মর্মান্তিক ঘটনাকে নিয়ে সস্তা নাটক, মানে ১৩ বছরের একটা মৃত মেয়ের চরিত্র নিয়ে, তার বাবা মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে এমন সব নোংরা কাঁটাছেঁড়া হচ্ছিল যা কোনো সভ্য সমাজে ভাবাই যায় না। সংবাদ মাধ্যমগুলো খবরের কাগজের প্রথম পাতায় এমন সব মনগড়া গল্প ছাপছিল যেন তারা নিজেরাই খুনের সময় সেখানে উপস্থিত ছিল। এই মিডিয়া ট্রায়ালের সবচেয়ে ভয়ঙ্কর দিকটি হল মানসিক চাপ তৈরি করা। যখন দেশের প্রতিটি নিউজ চ্যানেল প্রতিদিন বলছে এরাই খুনি, তখন তদন্তকারী পুলিশ কর্মকর্তা বা নিম্ন আদালতের বিচারকদের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। মিডিয়া এখানে কেবল খবর পরিবেশন করেনি, তারা চাঞ্চল্য তৈরি করে টিআরপি বা দর্শক সংখ্যা বাড়াতে চেয়েছিল। ২০১৫ সালে মেঘনা গুলজার পরিচালিত তালোয়ার সিনেমাটির কথা মনে পড়ছে। সেখানে তো এই বিষয়টি খুব নিখুঁতভাবে তুলে ধরা হয়েছিল। ঠিক, সিনেমাটি আমাদের এই কথাই মনে করিয়ে দেয় যে কিভাবে ব্যক্তিগত ইগো, তদন্তকারী সংস্থাগুলো নিজেদের মধ্যকার রেষারেষি এবং মিডিয়ার তৈরি করা সোপ অপেরা বা মেগা সিরিয়ালের মতো গল্প একটা জলজন্ত সত্যকে ধামাচাপা দিয়ে দেয়। একটা ১৩ বছরের মেয়ে যে সবেমাত্র জীবনটা দেখতে শুরু করেছিল, তার মৃত্যুটা একটা বিকৃত বিনোদনের বস্তুতে পরিণত হয়েছিল। এটা ভাবলেই শিউরে উঠতে হয়। হ্যাঁ, যখন সত্যের চেয়ে চাঞ্চল্যকর গসিপ বেশি বিক্রি হয়, তখন সবার আগে ন্যায় বিচারের মৃত্যু ঘটে।
সিবিআই এর দুটি দলের দুই রকম থিওরি, পুলিশের অপদার্থতা এবং মিডিয়ার এই উন্মাদনা, সব মিলিয়ে এই মামলাটি একটি সার্কাসে পরিণত হয়েছিল। তাহলে আজ 18 বছর পর আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি? এর চূড়ান্ত ফলাফল কি? বাবা মা আইনিভাবে মুক্ত ঠিকই, কিন্তু সামাজিকভাবে তারা যে কলঙ্কের বোঝা বয়ে বেড়াচ্ছেন, যে মানসিক ট্রমার ভেতর দিয়ে তারা গেছেন, তার ক্ষতিপূরণ তো কোনো আদালত দিতে পারবে না। প্রথম দিকে যাদের সন্দেহ করা হয়েছিল, ওই পরিচারকরা, তারাও মুক্ত। আর আসল খুনি, সে তো অন্ধকারের আড়ালেই হারিয়ে গেছে। এটি একটি গভীর শূন্যতা। আমরা যতই আধুনিক প্রযুক্তি, ডিএনএ টেস্টিং বা অত্যাধুনিক ফরেন্সিক ল্যাবের কথা বলি না কেন, প্রযুক্তি তখনই কাজ করে যখন মানুষ সেটাকে ঠিক মতো ব্যবহার করে। ক্রাইম সিন ম্যানেজমেন্টের সেই প্রথম দিনের প্রাথমিক ব্যর্থতাই সব প্রযুক্তির দরজায় চিরকালের জন্য তালা ঝুলিয়ে দিয়েছিল। মানে ভুলের শুরুতেই সব শেষ। হ্যাঁ, এই মামলাটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে একটি সিস্টেম যখন ভেতর থেকে পচে যায়, তখন কোনো বিজ্ঞান বা কোনো তদন্ত সংস্থাই সত্যকে বের করে আনতে পারে না। আজকের এই দীর্ঘ বিশ্লেষণ শেষে একটি কথাই বারবার মনে বাজছে। রাষ্ট্র ও আইনি ব্যবস্থা যখন একটি কিশোরীর নৃশংস মৃত্যুর সত্য উদ্ঘাটনে চরমভাবে ব্যর্থ হয়, তখন সেই ব্যর্থতার দায়ভার শেষ পর্যন্ত আমাদের গোটা সমাজের বিবেকের উপরই এসে পড়ে। আদালত হয়তো তার নথিপত্রে যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে থাকা নিখুঁত প্রমাণ খোঁজে, কিন্তু 18 বছর ধরে জমা হওয়া এই অসীম শূন্যতা এবং একটি অমীমাংসিত ট্র্যাজেডি আমাদের জন্য একটি অস্বস্তিকর প্রশ্ন রেখে যায়। প্রশ্নটা হলো, সিস্টেম যখন নিজেই দোষী, হ্যাঁ, যখন ব্যবস্থা বা সিস্টেম নিজেই সত্যকে দূষিত করে ফেলে, তখন কি ন্যায় বিচার পাওয়া আদৌ সম্ভব? আইন হয়তো প্রমাণ খোঁজে, কিন্তু এতগুলো বছর ধরে জমা হওয়া এই নীরব কান্নার কি কোনো প্রমাণ লাগে? এই প্রশ্নটি আজ ভাবনার জন্য রেখে গেলাম। বাস্তব জীবনের এমন আরও শিউরে ওঠা ঘটনা, অমীমাংসিত রহস্য, অপরাধের পেছনের মনস্তত্ত্ব এবং তদন্তের অজানা দিকগুলোর গভীরে ডুব দিতে এসপি স্টোরিজ বা এসপি স্টোরিজ চ্যানেলটির সাথেই থাকুন। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন, কারণ প্রতিটি খবরের পেছনেই লুকিয়ে থাকে আরও একটি না বলা গল্প, আর সেই গল্পগুলোই আমরা তুলে আনি। ভালো থাকবেন আর চারপাশের ঘটনাগুলোকে প্রশ্ন করতে শিখবেন।